ওকে এখনই গ্রেপ্তার করা উচিত। ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায়? এ বাংলার অপরাধ জগতের উদীয়মান সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল। এখানকার বাংলার অপরাধ যে জগৎ, সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্যগগনে বিরাজ করছেন, তার নাম মিস্টার কে সন্দীপ। এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। সব কিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময়। আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন। আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন, তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্য নিতে চাইছেন। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা প্রতিদিন আইন ভেঙেছেন, আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন। আমাদের ঘরে একটা মেয়েকে, একটা বোনকে আজকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে। সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত। তা না করে আপনি নিজে আইনের সাহায্য নিয়ে বাঁচতে চাইছেন, আপনি বাঁচতে পারবেন না। আইন এত দুর্বল নয়। আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের জেলে যেতেই হবে। ধরার ক্ষেত্রে পুলিশ ব্যাপক অ্যাক্টিভ থাকে, রাত দিন অ্যাক্টিভ থাকে, কিন্তু আর্যিকরের ঘটনায় যারা পরের দিন আবার ভাঙচুর করালো, স্থানীয় মানুষ দেখিয়ে দিচ্ছে এই ব্যক্তি ছিল। আরে বাবা, তো পুলিশ আছে, পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছে, না কে কাকে ধরবে? মমতার ডান হাত বাঁ হাত মিলেই তো কাজটা হয়েছে। সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে। মমতা প্রাণে সেটা সহ্য হয়নি, তাই ভাবলো দমন করে আমি থামাবো। এটা স্বৈরাচারী যারা, তাদের এটাই চরিত্র হয়। তারা মনে করে দমন করে পীড়ন করে সব কিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। তারই এটা প্রক্রিয়াটা পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের হুলিগ্যান যারা, তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের যারা গুন্ডা, তারা মিলেমিশে এই ঘটনা ঘটিয়েছে। একদম মিলেমিশে প্ল্যান করে, তুমি ইট মারবে, আমি একটু শুনে যাব, আমরা আবার ইট মারবো, তুমি একটু শুনে যাবো। দুপক্ষ ইট মারামারি হলো, কারোর গায়ের নুন ছালেও উঠলো না। বুঝুন, মানে দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠলো না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চলল। বড় অদ্ভুত দেখলাম। এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। দিদি তো খেলতে অভ্যস্ত, এবার ইট খেলা করে দিন একটা। ইট খেলা দেখলাম আমরা। ক্রিমিনালরা ইট ছুটছে, পুলিশের গায়ে লাগছে না, পুলিশ ইট ছুটছে, ক্রিমিনালের গায়ে লাগছে না। ওর অদ্ভুত, হাতে ঢাল নেই, কিছু নেই, কিন্তু ইট ছুটবে যখন গায়ে লাগবে। সে পুলিশই ছুড়ুক আর ক্রিমিনালই ছুড়ুক, কারোর গায়ে লাগছে না। আহত নিহতের কোনো গল্প নেই, নুন ছালা ওঠার কোনো গল্প নেই, কারণ নুন ছালা ওঠেনি। তো কে কাকে ধরবে? তাদেরই ঘরের লোক ছিল, কে কাকে ধরবে? মমতা ব্যানার্জি থামাতে চাইছে, আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে। আপনি পারবেন না, আপনি পারবেন না। বাংলার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে। হয়তো অনেক এখন সামনে আসেনি, কিন্তু ভিতর ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না। মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয়। অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না বাংলার মানুষ। এনকাউন্টারওয়ালা হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘুমাচ্ছে, কারণটা কি? এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে। কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে, এই সমালোচনাটা কি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে? সেটাও কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন। কারণ সেনাপতির চুপ, পিসি একাই দাপিয়ে বেড়াচ্ছে, ধমকি হুমকি যা এখন পিসি দিয়ে বেড়াচ্ছে, সেনাপতি কিন্তু চুপ হয়ে আছে।
এর পিছনে রহস্যটা কি এটাও জানা দরকার। শত্রু না, সাংবাদিক থাকার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে। সাংবাদিকদেরকে টার্গেট করছে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পর্যন্ত। পুলিশ বাহিনীর চোখে সাংবাদিকরা চক্ষুশূল, দিদির চোখে সাংবাদিকরা চক্ষুশূল। কিন্তু সেই সাংবাদিকরা যখন দিদির প্রশংসা করে তখন দিদি হাসে। সাংবাদিকরা সত্যি কথা বলতে গেলে দিদির গায়ে লাগে, আর গায়ে লাগার জন্য সাংবাদিকের বিরুদ্ধে বদলা নিতে চাই। সাংবাদিকরা আজও এই বাংলার বিবেক, সেই বিবেক জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব। সাংবাদিকরা আছে বলে আজও আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে আমরা চিহ্নিত করতে পারছি। সাংবাদিকদেরকে শত্রু করবেন না দিদি। এই সাংবাদিকরা ছিল বলে আপনি মমতা ব্যানার্জি হয়েছিলেন। যখন আপনার উপরে হামলা হয়েছিল এই সাংবাদিকরাই আপনাকে দেখেছিল টিভিতে, তখন সাংবাদিকরা ভালো ছিল। আর আপনি যখন মানুষের উপর হামলা করছেন তখন যখন সাংবাদিকরা নিরপেক্ষ দেখাতে চাইছে তখন সাংবাদিকরা আপনার দুশ্মন হয়ে গেল। আপনার ডিকশনারিতে শত্রুকে আর মিত্রকে নতুনভাবে লিখতে হবে। ও আরেকটা নাটক হবে, কি নামবে, কি নামবে? আরজি করে ঘটনাটা কি অন্যায়? আরজি করে কি ধর্ষণ হয়নি? আরজি করে কি হত্যা হয়নি? আগে তার ভালো হতো যদি তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য পথে নামতেন। বাংলার মানুষ ক্ষম হে ক্ষম বলে যদি তিনি পথে নামতেন তাহলে শোভা দিত। আরো একটা মন্তব্য করেছে যে আরজিকর যা পরিস্থিতি তাতে বন্ধ করে দেওয়াই ভালো। হাইকোর্টের কড়া মন্তব্য, আরজিকরের রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিন। কোন হাসপাতালে পাঠাবে? সব হাসপাতালের অবস্থা এক। এটা জানা গেছে তাই, যেটা জানা যায়নি সেখানেও তাই হচ্ছে। হয়তো কম, হয়তো বেশি। সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সন্দীপ দত্ত নন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এটাও ঘটনা যে সন্দীপ দত্ত একা তো নন। এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল। প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে। বিষাক্ত বৃক্ষ যখন হবে, সেই বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই। বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে, তিক্ত হবে। তাই আজকে যাকে দেখতে পাচ্ছি সন্দীপ দত্ত, সে হয়তো আমাদের কাছে দৃশ্যমান, কিন্তু আমাদের থেকে দৃশ্যমানতার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে তুলে পেপে বড় হয়েছে, তার আকার আকৃতি অনেক বড়, সবটা আমাদের চোখের সামনে আসছে না। এগুলোতে রোগের কতগুলো নমুনা, কতগুলো বহিঃপ্রকাশ। এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে।